মানুষগুলো যেন একটা অভিশাপ নিয়ে জন্মেছিল করলাম। আশেপাশে একটা ডাক্তারখানাও নেই, অসুখ করলে ওই 5 ক্রোশ দূরে মহকুমা না হয় সদর হাসপাতালে তাদেরকে যেতে হয়। তোকে কাছে পেয়ে তারা যেন আশার আলো দেখেছে করলাম। তাই তো তোকে ঘিরে মাঝে মাঝে আমার কি মনে হয় জানিস? কি মনে হয়? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে পেতে পারে না ও বন্ধু। মানুষের ওদের সে আশা তুই যেন ব্যর্থ করে দিস নে ভাই। না না না, ওদের সেই আশার আলো আমি অক্ষরে নিভে যেতে দেবো না। অনুপ, আমার এই ক্ষুদ্র জীবন আমি ওদের সবাই নিয়োজিত করবো। আর তাছাড়া তুই তো জানিস আমার ডাক্তার হওয়ার সংকল্পের কথা। সেই সংকল্পই আমাকে লক্ষ্যে পৌঁছে দিয়েছে। আমি তখন হায়ার সেকেন্ডারি পরীক্ষার পড়া তৈরি করছি রাত জেগে। হঠাৎ করে পাশের বাড়ি থেকে কান্নার আওয়াজে শুনে আমি ছুটে গেলাম সেখানে। গিয়ে দেখে অনাথ কাকা মারা গেছে। পরিশুদ্ধ লোক সেই মৃতদেহকে ধীরে কাটছে। আমার কোনো অসুখ হয়নি অনাথ কাকার। সন্ধ্যা থেকে সামান্য একটু জ্বর হয়েছিল। বাড়ির সকলে ভেবেছিল রাত কেটে সকাল হলে ওই সদর মহকুমা হাসপাতাল নিয়ে যাবে, কিন্তু সেই সর্বনাশের রাত আর কাটল না। আগে বুক আশা দিয়ে অনাথ কাকা ওখানে পৃথিবী থেকে চির বিদায় নিল। সেদিন সেই মৃতদের সামনে দাঁড়িয়ে আমি সংকল্প করলাম আমি ডাক্তার হব। একটা অনাথ কাকা বিনা চিকিৎসায় মারা গেলেও অন্তত এই গ্রাম থেকে কোনো লোক মারা না যায় আমি তার ব্যবস্থা করব। তুই যখন ডাক্তারি পড়ছিস তখন আমি ভাবতাম তুই হয়তো আজকালকার ডাক্তারের মতো এই গ্রাম ছেড়ে শহরে চলে যাবে। না অনুপ না, এই গ্রামে ডাক্তার না থাকার অভাবে যে আমাকে পরোক্ষভাবে ডাক্তার তৈরি করতে সাহায্য করেছে। এই আমাদের ছেলেবেলার কথা তোর মনে আছে? আমরা দুজনে একসঙ্গে কত খেলা করতাম। তুই সাচ্ছি ডাক্তার আর আমি হতাম তোর রোগী। তুই কানে দড়ি লাগিয়ে আমার বুক পরীক্ষা করতিস, জিভ আর চোখ তুই দেখতিস। আরে হ্যাঁ, সেসব কথা এখন মনে হলে আমার ভীষণ হাসি পায়। তাই হ্যাঁ রে, ধরনীর অভিমান করে বাপের বাড়ি চলে গেছে। এবার শ্রীরাধার মান ভাগিয়ে তুই তাকে ঘরে নিয়ে আয়। কেন রে? এই তো বেশ আছে। না বন্ধু না, বাইরের আলো দিয়ে ভিতরের অন্ধকার দূর করা যায় না। অনুপ, তার মানে? মানে মানে অতি সহজ। একটা পুরুষ সারাদিন পরিশ্রম করে ক্লান্ত হয়ে ঘরে ফেরে, তখন নারী সেবার পরিচর্যার মধ্য দিয়েই তাকে প্রেরণা যোগায়। পুরুষের দুর্গম সাহস অলক্ষ্যে যোগায় নারী। কোনো কিন্তু নয় বন্ধু, কোনো কিন্তু নয়। কোনো কালে একা হয়নি জয়ী পুরুষের তরবারি। শক্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। সেই নারীকে দূরে সরিয়ে রেখে তোর সাধনায় তুই ব্যাঘাত ঘটাস না বন্ধু। যা তাকে ফিরিয়ে নিয়ে আরো ফুল ফুটলে তাকে ভ্রমণ না বসলে যেমন সেই ফুলের ফোটা সার্থক হয় না, তেমনি ভ্রমরকেও সেই ফুলের রূপ রস গন্ধ থেকেও বঞ্চিত হতে হয় রে বন্ধু। বঞ্চিত হতে হয়। অনুপ, এই জাস্টটা শোন। আমিও তো তাকে দূরে সরিয়ে রাখতে চাই না, কিন্তু সে যদি গ্রামে থাকতে না চায় আমি কি করতে পারি? আমার পক্ষে ওই শহরে গিয়ে থাকা সম্ভব নয়। কারণ এই গ্রাম যে আমার মা। এই গ্রামের আলো বাতাসে মিশে আছে আমার বাবা মায়ের পরিশ্রমের ঘামের গন্ধ। তাই শত কষ্ট হলেও এই গ্রামকে ছেড়ে, এই গ্রামের মানুষকে ছেড়ে কিছুতেই আমার পক্ষে ওই শহরে গিয়ে থাকা সম্ভব নয়। কিছুতেই সম্ভব নয়। তার পায়ে ঠাঁই দিয়েছে, তাই তো আমি এবারের বউ হতে পেরেছি। আমার কথাটা যদি কিন্তু এড়িয়ে যাচ্ছ। না মানে যত ইচ্ছে যখন আমি জানি দিদি তোমাকে মোটেও সহ্য করতে পারে না, সব সময় তোমার পেছনে লেগে থাকে। মা হয়তো আমার কোনো কাজে অন্যায় দেখে, যেটা আমি ঠিক বুঝতে পারি না। দিদি তোমার কোনো অন্যায় না দেখো, ও যাটা কথা বলে। আসলে কথা কি জানো, যে তাকে
হয় না। দেখো সর্বাণী, এটা একটা আধুনিক ভাষা। তাছাড়া ওই মামা বাবু শব্দটা ওই সব বৃত্ত লোকদের ক্ষেত্রে মান নাই, আমার ক্ষেত্রে নয়। তাই বলছিল ওই মামা। তুমি আমাকে সুব্রত দাও বলে দেখো। দাদা, কাকে করে হয়? কেন হতে পারে না সর্বাণী? আমি কি তোমার আচ্ছা আচ্ছা বলো তো, তুমি কি আমাকে আপন করে ভাবতে পারো না? আমার কথাগুলো তুমি মন দিয়ে শোনো, তবেই তুমি বুঝতে পারবে। কেন কেন তুমি এখানে বড় অসন্তনের চাদর সহ্য করবে? তার চেয়ে তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। এই আমার প্রস্তাব রাজি হলে আমি তোমাকে অনেক অনেক সুখে রাখবো। চলো না চলো না, আমরা দুজন অন্য কোথাও ঘুরে আছি। তোমাকে নিয়ে আমি সুখের নিয়ে বাঁধব। তোমার জন্য আমি যথা সর্বস্ব ত্যাগ করবো। শুধু তুমি হবে আমার, আর আমি হব তোমার। টাকা রান্না লজ্জা ঘৃণা মেয়েদের মুখ থেকে ও ভাষাগুলো প্রায় শুনে শুনে আমি ওটা হজম করে ফেলেছি। তোমার মতো সুন্দরী মেয়েদের কাছে পেতে হলে ও দুটো জিনিস শরীর থেকে বাদ দিতে হয়। আর আমি ডাক্তার দিয়ে অপারেশন করে ও দুটো শরীর থেকে মাইনাস করে দিয়েছি। তাছাড়া ভেবে দেখো সর্বাণী, আমি তোমার ভালোর জন্য বলছি। আমার ভালো বন্ধু, দয়া করে আপনাকে বুঝতে হবে না। এমন বইয়ের গলায় ধরে দেই মারাই উচিত। কোথায় গেল কাকর থাকি? এই যে এখানে, আর আমি ওদিকেই খুঁজছি। ও মা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ভাইয়ের কচি মাথাটা চিবিয়ে চিবিয়ে খাওয়া হচ্ছে। না মা, মা বাবা আমাকে তুই জানিস দিদি, কিছু জানিস? একটু বৌমা আমাকে এখানে একা মেয়ে না গলা জড়িয়ে ধরিয়ে একটু কাঁদছিল। কেন? কেন বললে মামা আপনার ভাবনা আমাকে কোথাও বেড়াতে নিয়ে যায় না। শুনলাম চিত্র ভালে দারুণ একটা হিন্দি একেবারে তারপরে আপনি যদি আমাকে সিনেমা দেখাতে নিয়ে যেতেন বাবা, আপনি বিশ্বাস করুন, আমি বাবা বাবুকে কথা বলিনি মা। তোমাকে বিশ্বাস করবো আমি? জানা নেই শোনা নেই কত করে পেয়েছে আমার এই শান্তির সংসারটাকে একেবারে জ্বালিয়ে পুড়ে খা করে দিল গো। স্বামী শ্বশুর দেওয়ারে তো কান ভারী করে আমার কাছ থেকে পর করে নিয়েছো, আর আমার একমাত্র ভাইটাকে পর না করলেই নয়। আরে বৌমারও বাক্যস মেয়ে ছেলে, তাছাড়া বৌমা
পর করে দিলে আমি আর বাঁচবো না রে ভাই। তুই যে আমার একমাত্র ভাই। আমি ঠিক থাকলে কি আমি ঠিক থাকলে ওর মতো যত সুখ তাই সব লোক লালসা অনাহাসে বর্জন করতে পারি। কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছো যে, এই সংসারের কাজগুলো কে করবে? আমি বলেছে না, আমার ভাই কোনোদিন মিথ্যে কথা বলতে পারে। পারে পারে গিন্নিবা পারে। ওই শালা বাবু এমন অনেক মিথ্যা কথা বলতে পারে যা পিটের পর এই তোকে কে এখানে আসতে বলেছে? বলিনিকে আমি নিজেই এসেছি। কি চাই তোর এখানে? চাই না কিছুই, শুধু বলতে চাইছি ওই শালা বাবুর কথা শুনে আপনি বৌদি বলির উপর অযথা রাগ করবেন না গিন্নিমা। ভৈরব, তার মানে তুই কি বলতে চাস? আমার ভাই মিথ্যে কথা বলেছে। মিথ্যাবাদী কি সত্যবাদী তার প্রমাণ একদিন না একদিন আপনি পাবেন। কারণ পাপ আর পাড়া যে কোনোদিন চাপা থাকে না গিন্নিমা। তার মানে তোর এত বড় সাহস, তুই আমার সামনে আমার ভাইয়ের নামে অপবাদ দিস? জানিস আমি তোকে জানি, আমি জানি গিন্নিমা, আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবার হুমকি দেবেন, নয়তো অনেক কটু কথা বলবেন। এসব কথা আপনার মুখে শুনে শুনে আমি যে হজম করে ফেলেছি গিন্নিমা। একটা অবলা নারীকে কাটিয়ে কি লাভ হবে গিন্নিমা? বৌদি বলি যে আপনার পুত্র বধূ, সে তো ভালোবাসা দিয়ে তাকে নিজের মেয়ের মতো করে কাছে টেনে নিন, তাকে দেখবেন গিন্নিমা, এই সংসারের মঙ্গল হবে। কিসের মঙ্গল আর কিসের মঙ্গল হবে সেটা আমি তোর কাছ থেকে শুনতে চাই না। আমিও আর কিছু বলতে চাই না, কিন্তু আপনি দিনের পর দিন আমার বৌদি মনির উপর যে লাঞ্ছনা বঞ্চনা করছেন তা দেখে আমি আর মুখ বুঝে সহ্য করতে পারছি না। মায়ের চেয়ে মাসির দরদ দেখছে একেবারে উতলে উঠছে। এই তোর হাতে ওটা কি রে? আমি কই নাই, কিছু নাই তো, পিছন দিকে হাতটা লুকাচ্ছিস কেন? কই দেখা? কি হলো? দেখাবি না? বলছিস, আমার চোখে ফাঁকি দিবি না। আমার চোখে ফাঁকি দেওয়ার তো সহজ নয়। দেখা দেখা আগে বলছি, দেখা। দেখি ওষুধ, কার ওষুধ? মানে বৌদি মনির শরীরটা ভীষণ খারাপ, তাই দাদা বাবু আমাকে ওষুধ আনতে পাঠিয়েছিল। আর তুই আপনি ওষুধ নিয়ে চলে এলি। আমাকে একবার জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন মনে করলি না? সামান্য রোগের জন্য ওষুধ আনতে হলে দুদিনেই যে এই ভিটে মাটি বন্ধ করে যাবে। আরে কোথাকার কোন ডাইনি অলক্ষী আমাদের খাবে বলে এসেছে তো? কেন ওষুধ খাবে বলে ওই বাপের বাড়ি থেকে
করতে দেবো না। এই অসুখ, আমি তোকে খেতে দেবো না, কিছু দেই না, খেতে দেবো না, দেবো না, দেবো না। গিন্নিমা, এই কি করলেন? এটা কি করলেন? ওষুধটা ফেলে দিলেন। ফেলে দিলাম। গিন্নিমা, আপনিও তো সন্তানের মা, আপনার মুখে তো ছিল মায়া, মমতা সবই আছে, তাহলে কেন আপনি অকারণে একটা মেয়েকে কাঁদাচ্ছেন? বল ভাইরা, সে কইফা, আমি কি তোকে দেবো? না গিন্নিমা, না, আমি কোনো কৈফিয়ত চাই না। আমি যে এই সংসারে সামান্য চাকর, সামান্য চাকর। ভাইরা, কৈফিয়ত চাওয়া আমার সাথে না গিন্নিমা, সাথে না। তবু আমি আপনার কাছে দুটি হাত জোড় করে মিনতি করছি। ভাইরা, আপনার এই স্নেহের ভান্ডার থেকে আমার বৌদি বলে কি একটুখানি চেনহতি ভাইরা, তাকে দেখবে আমার বৌদি মনির মুখে হাসি ফুটে উঠবে। আমার বৌদি মনি সঙ্গী হবে সামনে। ভাইরা। অকারণে একটা মেয়েকে কাঁদিয়ে এই সংসারের কোনোদিন